জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি তাপস কুমার সরকার, সহযোগী অধ্যাপক, সরকারি MM কলেজ যশোরে কর্মরত আছি। আমি আজ তোমাদের হিসাব বিজ্ঞান বিভাগের BBA সম্মান ৪র্থ বর্ষের 242515 কোর্স কোডের বিনিয়োগ বিশ্লেষণ ও পোর্টফোলিও ব্যবস্থাপনা কোর্সের ৮ম ক্লাসটি নিব। আমার আজকের লেকচারের শিরোনাম আর্থিক সিদ্ধান্ত, মূলধন কাঠামো তত্ত্ব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এর আগে 7টি লেকচার দেখেছি, আজ 8ম লেকচার। আমরা আজকে মূল ক্লাসে প্রবেশ করি। আজকের 6ষ্ঠ চ্যাপ্টারের 3য় খণ্ডটা আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব। এটি আর্থিক সিদ্ধান্ত সমূহের মূলধন কাঠামো তত্ত্ব। ঠিক আছে? মূলধন কাঠামো তত্ত্ব আলোচনা করতে গেলে কয়েকটি তত্ত্ব নিয়ে আলোচনা করতে হয়। তার মধ্যে প্রথম তত্ত্বটি নিট আয় তত্ত্ব, যেটাকে আমরা ইংলিশে বলছি নিট ইনকাম অথবা NI থিওরি। নিট আয় তত্ত্বটি আবিষ্কার করেন হচ্ছে আমেরিকার অধিবাসী ডেভিড ডুরান 1952 সালে। তিনি দ্য কস্ট অফ ডেট অ্যান্ড ইকুইটি ফান্ড ফর বিজনেস নামক প্রবন্ধে এই তত্ত্বটি উপস্থাপন করেন। এ তত্ত্ব অনুযায়ী ফার্মের মোট মূলধনের জন্য মূলধন কাঠামোর সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ। আমরা মূল বিষয়টা দেখি, মূল বক্তব্যটা দেখি কি আছে মূল বক্তব্যে। মূলধন ব্যয় এবং লিভারেজ পরস্পর নির্ভরশীল চলক। মূলধন কাঠামোতে লিভারেজ বৃদ্ধি করলে মূলধন ব্যয় হ্রাস পায়, কিন্তু ফার্মের মূল্য বৃদ্ধি পায়। লক্ষ্য করি বিষয়টা, আমরা এখানে বলেছি যে মূলধন কাঠামোতে লেভারেজ বৃদ্ধি করলে, আসলে লেভারেজটা কি এটা আমাদের জানা দরকার। লেভারেজ হচ্ছে ঋণ গ্রহণ করা। তাহলে যে প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করে তার প্রতিষ্ঠান চালাচ্ছে, তাহলে যে মূলধন কাঠামোতে ঋণের পরিমাণটা আছে, বলছে সেই ঋণের পরিমাণ যদি বৃদ্ধি করা হয় তাহলে মূলধন ব্যয় হ্রাস পায় এবং ফার্মের মূল্য বৃদ্ধি পায়। আবার লেভারেজ কমালে মূলধন ব্যয় বৃদ্ধি পায় এবং ফার্মের মূল্য হ্রাস পায়। সুতরাং যে অনুপাতে লিভারেজ ব্যবহার করলে ফার্মের মূল্য সর্বোচ্চ হয় এবং গড় মূলধন ব্যয় সর্বনিম্ন হয় তাকে মূলধন কাঠামো বলে। এটি ছিল মূল বক্তব্য, যে লেভারেজকে অর্থাৎ ঋণকে কিভাবে ব্যবহার করতে হবে। সর্বোচ্চ পরিমাণ ব্যবহার করব না সর্বনিম্ন পরিমাণ ব্যবহার করব, কি পরিমাণ ব্যবহার করলে আমার ফার্মের ব্যয়টা সর্বনিম্ন হবে এবং আমার মুনাফাটা ফার্মের মূল্যটা সর্বোচ্চ হবে। ঠিক আছে, আমরা পরেরটাতে যাই, দেখি নিট আয় তত্ত্বের অনুমিত শর্তসমূহ। নিট আয় তত্ত্বটি 3টি অনুমানের উপর প্রতিষ্ঠিত, যথা কোনো আয়কর ব্যবস্থা থাকবে না। এখানে বলা হচ্ছে যে এটাতে কোনো ইনকাম ট্যাক্সের প্রভিশন নেই, কোনো আয়কর ব্যবস্থা থাকবে না। খতে বলা হচ্ছে ঋণ করা মূলধনের ব্যয় সাধারণ মূলধন ব্যয়ের তুলনায় কম হবে। ঋণ করা মূলধনের ব্যয় সাধারণ মূলধনের তুলনায় কম হবে, অর্থাৎ KE ইজ গ্রেটার দ্যান KD। KDটা কম হবে, KEটা বেশি হবে। গতে বলা হচ্ছে ঋণ করা মূলধন ব্যবহার করলে ফার্মের ঝুঁকির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ KE ও KD স্থির থাকে, একই থাকে। তাহলে আমরা প্রথমে দেখলাম এখানে নিট আয় তত্ত্ব, তারপরে তার মূল বক্তব্যটা দেখলাম এবং শেষে দেখলাম এর অনুমিত শর্তগুলো কি কি ছিল। নেক্সট, এই নিট আয় তত্ত্বের সূত্র সমূহ কি কি, যে সূত্রগুলো ব্যবহার করে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। সামগ্রিক মূলধন ব্যয় বের করার জন্য ওরা বলা হয়েছে KO ইজ ইকুয়াল টু EBIT ডিভাইডেড বাই V ইন্টু 100। EBIT ডিভাইডেড বাই V ইন্টু 100। 2 নম্বরে বলা হচ্ছে KO ইজ ইকুয়াল টু S বাই B ইন্টু KE প্লাস B বাই V ইন্টু KD। অথবা এটাকে যদি আমরা আরো সংক্ষেপ করি তাহলে বলতে পারি KO ইজ ইকুয়াল টু KE WE প্লাস KD WD, অথবা এখানে লেখা আছে WE KE প্লাস WD KD। জিনিসটা লক্ষ্য করি একই রকম বিষয়, এখানে আসলে তেমন কোনো ভিন্নতা নেই। এই যে S বাই V, S ডিভাইডেড বাই V, এই যেটা করেছি এইটা মানেই কিন্তু হচ্ছে আমরা এখানে পাচ্ছি KE এর পাশে যেটা দেখতে পাচ্ছি WE, আর এই B বাই V এইটাকে যদি আমরা বলি তাহলে এটাকে আমরা বলছি WD।
এইটাকে আমরা প্রকাশ করছি ডাব্লিউ ডি দিয়ে, আর কেই কেডি একই সঙ্গে ঠিকই আছে। আবার কেউ বলছি, দেখো কেউ বের করার জন্য কতগুলো সূত্র প্রয়োগ করা হয়েছে, যেটা সহজ মনে হবে আমার কাছে যে উপাদানগুলো থাকবে অঙ্ক করার সময় আমি সেটা দিয়ে করব। কেউ ইজ ইকুয়াল টু হচ্ছে কেই মাইনাস ফার্স্ট ব্র্যাকেট কেই মাইনাস কেডি ইন্টু বি বাই এস। আমরা এখানে অনেকগুলো সূত্র কেই বাবদ কেও বাবদ দেখলাম। দেখো কেও 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 সবগুলোই কেও ছিল। এটা ছিল সামগ্রিক মূলধন ব্যয়। এরপর সাধারণ শেয়ারের ব্যয় দেখি এস ইজ ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেই। এস কিন্তু টাকায় বেরোবে আর এগুলো পার্সেন্টেজে বেরোবে। পাশে বলছি এস ইজ ইকুয়াল টু এন আই ডিভাইডেড বাই কেই। এন আই কি, ইবিআইটি থেকে ইন্টারেস্টে বিয়োগ করলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে মূলত এনআই। এরপর ফার্মের মূল্য নির্ণয় করব, ভি বের করব আমরা। ভি ইজ ইকুয়াল টু এস প্লাস বি। যদি এস এর পরিমাণ জানতে পারি আর বি পরিমাণ জানতে পারি, এই দুটো যোগ করলে আমি ভি পেয়ে যাব। এস হচ্ছে কি, এই দেখো সাধারণ শেয়ারের মূল্য, আর বি হচ্ছে ঋণ করা মূলধন। এরপর একটা বলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেই, দ্যাট ইজ এই যে এসটা বের করেছিলাম আমরা এখানে, এই এসটাকে এখানে নিয়ে এসেছি প্লাস বি। তাহলে এসকে ভাঙলে তুমি যদি কখনো এইটা দিয়ে না করে সরাসরি এই সূত্রটা বসাও, এই সূত্রটা যদি তুমি সরাসরি বসিয়ে অঙ্ক করতে যাও তাহলে এস ইজ ইকুয়াল টু তোমাকে এইভাবে বের করে নিতে হবে। এরপর দেখি আমরা বলেছি এখানে ভি ইজ ইকুয়াল টু এন আই ডিভাইডেড বাই কেই প্লাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেডি। তাহলে আমি কয়টা সূত্র জানলাম এখান থেকে, 8টি সূত্র জানলাম। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি সূত্র অলরেডি জেনেছি আমরা। এরপর আমরা এখানে একটু দেখে আসলে কাকে কি বোঝানো হচ্ছে। কে হচ্ছে কস্ট অফ ইকুইটি, কে হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা ডাব্লিউএসসিসি। তোমার অঙ্কের ক্ষেত্রে যদি কখনো বলে যে ডাব্লিউএসসিসি বের করো, তাহলে ডাব্লিউএসসিসি আর কে ওটা একই জিনিস, তোমাকে মনে রাখতে হবে। কেডি হচ্ছে কস্ট অফ ডেট, আর বি হচ্ছে অ্যামাউন্ট অফ লোন অর ডেট অর বন্ড। বি মানে আমরা অনেক কিছুকে বোঝানোর চেষ্টা করেছি, সে লোন থাকতে পারে, ডেট থাকতে পারে, ডিবেঞ্চার থাকতে পারে, যাই হোক অর্থাৎ ঋণ করা মূলধন হলে বুঝতে হবে যে সেটা হচ্ছে বি। এস ইকুয়াল টু হচ্ছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি শেয়ারস। ইকুইটি শেয়ারসে যে বাজার মূল্যটা সেটাকে আমরা বলছি এখানে এস, অর্থাৎ সাধারণ শেয়ার মূলধন। ভি বলা হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম, এটা বের করার জন্য আমরা লিখছি এখানে এস প্লাস বি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে এনআই অ্যাপ্রক্সের অনেকগুলো সূত্র শিখলাম, কাকে কোনটাকে কি বলা হয় সংক্ষেপ আকারে সেটাও আমরা জেনে নিয়েছি। এবার আমরা পরের স্লাইডে যাব। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? নাইস। উপরের সূত্র ব্যবহার না করে নিচের টেবিলের সাহায্যে সমাধান করা যায়। আমি তোমাদের জন্য যেটা উপস্থাপন করেছি আমার মনে হয়েছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা ফলে মনে হয়েছে যে স্টুডেন্টরা এইটাতে ভালো বুঝতে পারে। তুমি দুটোতেই করতে পারো, ওটা ওই ইন্ডিভিজুয়ালও করতে পারো, এটা হচ্ছে সবগুলোকে একত্রিত। দেখো ক্যালকুলেশন টেবিল, পার্টিকুলার্স, নো ডেপ্ট ফার্ম অর্থাৎ যে ফার্মে কোনো ঋণ গ্রহণ করে নাই, আনলেভার্ড ফার্ম, আর হচ্ছে ডেপ্ট ফার্ম অর্থাৎ যারা ঋণ গ্রহণ করেছে সেই ধরনের ফার্ম। এমন হতে পারে যে একটি ফার্ম প্রথমত 10 লক্ষ টাকা ঋণ করেছে, পরে বললো যে না 10 লক্ষ না করে যদি 6 লক্ষ টাকা করতাম, তাহলে তুমি এক কাজ করতে পারো, এইটা বাদ দিয়ে ডেপ্ট দুটো করবা, একটা হচ্ছে ডেপ্ট 10 লক্ষ টাকা, একটা হচ্ছে ডেপ্ট 6 লক্ষ টাকা, তারপরে তুমি সমাধান করবা। তোমরা দেখো প্রথমে ইবিআইটি দুই ঘরে একই রকম বসিয়েছি, এটাও ইবিআইটি এটাও ইবিআইটি, একই টাকা, দুপাশে ফার্মে একই টাকা বসবে। লেস ইন্টারেস্ট, ইন্টারেস্ট এটা যেহেতু কোনো ঋণ নেই তাই এটা কোনো সুদও নেই, এটা কোনো ঋণ করে নাই তাই এটা সুদও নেই, আর এখানে তোমার সুদ থাকবে, সেই সুদতে বিয়োগ করবে। আমরা পেলাম এনআই, এনআইটা পাচ্ছি ইবিআইটি থেকে, ইন্টারেস্টে বিয়োগ করলে পাচ্ছি এনআই। সেই এনআইকে ভাগ করবো হচ্ছে কেই দ্বারা। কেইটাকে দেখো আমি এখানে দশমিকে রেখেছি, 0.ডট। তোমার যদি মনে হয় যে এটা 10% দেওয়া আছে তাহলে 0.10, যদি তোমার 12% দেওয়া থাকে 0.12, তুমি যদি 8% থাকে তাহলে 0.08, এরকম থাকবে। এটা তো যা থাকবে এটা তো তাই থাকবে। এইবার তুমি এটাকে ভাগ করলে পাচ্ছ এস। দেখো এনআই কে আমরা কেই দিয়ে ভাগ করে পাচ্ছি এস, এস পেয়ে গেলাম। এস মানে হচ্ছে কি, ওই যে বললাম সাধারণ শেয়ারের মূল্য, সাধারণ শেয়ার মূল্য এটা তো পেলাম এটা তো পেলাম, দুটোই পেয়ে গেলাম। এরপর এর সাথে অ্যাড করবো হচ্ছে বি, বি মানে হচ্ছে সেই ঋণের পরিমাণটা। আচ্ছা একটা কথা বলে রাখি, প্রশ্নের মধ্যে অনেক সময় দেখবে যে সুদের হার দেওয়া আছে আর সুদের পরিমাণটা দেওয়া আছে, সরাসরি বির পরিমাণটা দেওয়া নেই, ঋণের পরিমাণটা দেওয়া নেই। বলা হয়েছে তুমি 10% হারে ঋণ করেছো, তোমাকে প্রত্যেক বছর সুদ দিতে হয় 10,000 টাকা। তাহলে তুমি কত টাকা ঋণ করেছিলে? তাহলে 10,000 টাকা যদি সুদ দিতে হয়, আর যদি আমি 10% হারে সুদ দিই, তাহলে আমি কাজ করতে পারি 10,000 ডিভাইডেড বাই 10% ইজ ইকুয়াল টু পেয়ে যাবো হচ্ছে আমি 1 লক্ষ টাকা। এই দেখো আমরা এটাই করেছি, এখানে লিখেছি ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেডি, কেডি মানে হচ্ছে সুদের হার।
তো যেহেতু এটাতে কোনো ঋণ নেই, এটা কোনো লোনও পাওয়া যাবে না, এই ক্ষেত্রে আমরা লোন পাবো, ঋণ পাবো। সেই ডেপ্ট এখানে যে টাকাটা ঋণ লিখেছিলাম সেটি এখানে পাবো। এবার যোগ করলাম কি কি, এস আর বি যোগ করে পাচ্ছি আমরা ভি। এই ভিটা এখানে ক্লোজ করে দিব, ঠিক আছে? এই ভিটা এখানে আমরা ক্লোজ করে দিব, কারণ আমাদের রিকোয়ারমেন্টে অনেক সময় চায় এই রিকোয়ারমেন্টটা বের করতে বলে এইটা বের করো, এইটা বের করো, আবার বের করতে বলে এইটা বের করো। এবার দেখো আমরা সহজ সূত্রটা ব্যবহার করেছি এখানে, KO ইজ ইকুয়াল টু ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। তুমি ইবিআইটি প্রশ্নে পেয়ে যাচ্ছ, তুমি ভিটা প্রশ্নে পেয়ে যাচ্ছ, আর এই দুটাকে ভাগ করে 100 দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাচ্ছ কি, একটা পার্সেন্টেজ পাচ্ছ। এই পার্সেন্টেজটার নামই হচ্ছে KO। ক্লিয়ার? এরপর নেক্সট, নিট পরিচালন আয় তত্ত্ব। সেকেন্ডে আমরা চলে আসি নিট অপারেটিং ইনকাম বা NOI থিওরি। প্রথমটায় পেলাম NI থিওরি, এখন পাচ্ছি NOI থিওরি। দেখি আমরা কি আছে। মূল বক্তব্য, লেবারেজ এবং মূলধন ব্যয় স্বাধীন চালক, সার্বিক মূলধন ব্যয় এবং ইবিআইটি স্থির। সার্বিক মূলধন ব্যয় দ্যাট ইজ ওটা হচ্ছে KO, এবং ইবিআইটিকে বলছে স্থির। ইবিআইটিকে KO দ্বারা ভাগ করে ফার্মের মূল্য ভি নির্ণয় করা হয়। কাজেই লেবারেজ পরিবর্তনের ফলে ফার্মের মূল্যের উপর প্রভাব পড়ে না, প্রভাব পড়ে ঋণ ইকুইটি অনুপাতের উপর। এরা কিন্তু অন্য ধরনের কথা বলছে। এরা বলছে লেবারেজ পরিবর্তনের ফলে ফার্মের মূল্যের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যতটুকুন পরিবর্তন হয় সেটা হচ্ছে ঋণ ইকুইটি অনুপাত, ডেপ্ট ইকুইটি রেশিও যেটাকে বলি, তার উপর প্রভাব বিস্তার করে। ঠিক আছে? এরপর দেখো নিট পরিচালনা আয় তত্ত্বের অনুমিত শর্ত সমূহ। কি কি শর্ত এটা মেনে চলে, কি কি শর্তের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এ পদ্ধতির অনুমিত শর্তসমূহ নিম্নে আলোচনা করা হলো। 1, ঋণ ও ইকুইটির মধ্যে পার্থক্য করা তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়, কারণ বাজার একটি ফার্মকে সম্পূর্ণরূপে মূল্যায়ন করে। 2, নিট কার্যকর আয়কে মূল্যায়ন করতে বাজার একটি সার্বিক মূলধনীকরণ হার কেউ ব্যবহার করে, যা কারবারি ঝুঁকির উপর নির্ভরশীল। 3, স্বল্প ব্যয়যুক্ত ঋণের ব্যবহার শেয়ার মালিকদের ঝুঁকি বৃদ্ধি করে, ফলে ইকুইটি মূলধনীকরণ হার বৃদ্ধি পায়। এতে ঋণের সুবিধা ইকুইটি মূলধনীকরণ হার বৃদ্ধি দ্বারা সমভাবে রহিত হয়। নেক্সট, ঋণ মূলধনীকরণ হার কেডি স্থির থাকে। করের প্রশ্ন এক্ষেত্রে আসবে না। তাহলে কয়টি পেলাম? অনুমিত শর্ত 5টি। ঠিক আছে? নেক্সট, এরও কিছু সূত্র আছে, আমরা সেই সূত্রগুলো দেখি, কিছু ফর্মুলাস দিয়ে এখানে দেখি। প্রথমে বলছি ভি ইজ ইকুয়াল টু ইবিআইটি ডিভাইডেড বাই KO। KO দ্বারা যদি ইবিআইটিকে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই ভি বা ভ্যালু অফ দ্য ফার্ম। আবার আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু NY ডিভাইডেড বাই KO, ওই একই কথা, ইবিআইটি হচ্ছে NYও তাই। এগুলোকে কিন্তু আমরা 100 দ্বারা আবার গুণ করব, কারণ এগুলো কি গুণ করব? আসলে না, গুণ করব না, কারণ ভি তো টাকায় বের হবে, এই জন্য 100টা গুণ করব না আমরা। এস ইকুয়াল টু পাচ্ছি আমরা ভি প্লাস বি। ভি মানে হচ্ছে আমরা হচ্ছে এই ফার্মের মূল্য, আর বি মানে হচ্ছে ঋণকৃত মূলধন। একটু সংশোধন করি, আসলে এটা হবে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস বি। এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস বি, কারণ ভি থেকে যদি বি বিয়োগ করি তাহলে যা পাওয়া যায় তার নাম হচ্ছে এস। ক্লিয়ার তোমরা? ভি মাইনাস বি। এবার কে ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? KO মাইনাস, ঠিক আছে? এবার দেখো কি লিখা, KE মাইনাস KD ডিভাইডেড বাই বি বাই এস। আচ্ছা, আমরা এর আগে একটু যেতে পারি না? ঠিক আছে, আগে একটু দিয়ে দেখে আসি, আমরা একটু এর আগের সূত্রটা গিয়ে একটু দেখে আসি। আমরা NI তত্ত্বে আমরা কিছু সূত্র লিখেছিলাম, একটু চেঞ্জ করে আসি। এবার দেখো এখানেও কিন্তু আমরা এই একই সূত্র করেছিলাম, দেখো এখানেও কিন্তু এই সূত্রটা করেছিলাম, আমি এই জন্যই এসেছি তোমার এখানে, যে এই সূত্রের সাথে মিল দেখে ওই সূত্র দেখানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যাই, আবার আমরা আমাদের পরের টেবিলটাই চলে যাই। আমরা এর সূত্রগুলো দেখে ফেলি। দেখো এই যে সেই সূত্রগুলো, তোমাদের আসলে একটু
মিল করার জন্য এখানে আসলে, ওখানে ছিল কেও, এখানে হচ্ছে কেই। ওখানে তুমি কেও বের করেছিলে, এখানে কেই বের করেছো। ঠিক আছে। আবার বলা হচ্ছে 5 নম্বরে কে ইজ ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই এস ইন্টু 100। নোট লিখে দিয়েছে, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। নোটটা একটু দেখো। নিট ইনকাম থিওরিতে প্রশ্নে কেই দেয়া থাকে, বের করতে হয় কেও। আর এনও আই থিওরিতে অর্থাৎ নিট অপারেটিং ইনকাম থিওরিতে কেও দেওয়া থাকে, বের করতে হয় কেই। দেখো আমরা এখানে সব থেকে কেই বের করেছি, এখানে দেখো আমরা সব থেকে কেই বের করেছি, আর আগেরটায় কেও বের করেছিলাম। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা পরের স্লাইডে চলে যাই। উপরে সূত্র ব্যবহার না করে নিচের টেবিলের সাহায্যে সমাধান করা যায়। ঠিক আগেরটার মতো আমি এখানে দেখিয়ে দিয়েছি। ক্যালকুলেশন টেবিলটা দেখো। পার্টিকুলার্স, নো ডেপ্থ ফার্ম, ডেপ্থ ফার্ম, প্রথমে ইবিআইটি। এবার লক্ষ্য করো, ইবিআইটিকে কিন্তু আমরা সরাসরি কেও দ্বারা ভাগ করে দিয়েছি, পাচ্ছি কি ভি। ঠিক আছে। ভি থেকে বিয়োগ করেছি কি আমরা বি, যেহেতু এই ফার্মে কোনো ঋণ নাই তাই এই ফার্মটা বাদ গেল। আমরা এই ফার্মে পেয়ে যাচ্ছি কত, এখানে একটা ঋণের পরিমাণ পাবো। তাহলে আমরা যখন ভি থেকে বিতে বিয়োগ করলাম পেয়ে গেলাম এস, এস ইকুয়াল টু ভি মাইনাস বি। দেখো এই এসটা পেয়েছি, এসটা আমরা ইচ্ছা করলে ক্লোজ করে রাখতে পারি, 2 দাগ দিয়ে এটা এখানে ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, এবার আমাদেরকে বের করতে হবে কি, কেই বের করতে হবে। নাইস। কিভাবে বের করব, এই ইবিআইটি থেকে ইন্টারেস্টটা বাদ দিব, দিয়ে এই এস দিয়ে ভাগ করব। যার যার ক্ষেত্রে তারটা বেরোবে। এখানে একটা বেরিয়েছে, এখানে একটা বেরিয়েছে, তাহলে এখানে আমরা একটা পার্সেন্টেজ রেখেছি, এখানে একটা পার্সেন্টেজ রেখেছি। কি সহজ তো বিষয়টা? আবারও বলি, ইবিআইটি ভাগ কেও পাচ্ছ ভি, ভি থেকে বিয়োগ করতেছো বি, পাইলে হচ্ছে এস। এস কে তুমি যে আবার কেই দিয়ে ভাগ, মানে এস থেকে তুমি বের করলে কেই। এস যখন পেয়ে গিয়েছো সেখান থেকে তুমি কেইটা বের করতে পারবে। নেক্সট, এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। নিট আয় এবং নিট পরিচালন আয় তত্ত্বের মধ্যে পার্থক্য। কি কি পার্থক্য আছে? পার্থক্য সমূহ নিম্নে দেখানো হলো। প্রথমে বিষয়, তারপরে নিট আয় তত্ত্ব, তারপরে নিট পরিচালন আয় তত্ত্ব। এক, কাম্য মূলধন কাঠামোটা বলি। নিট আয় তত্ত্বে বলা হচ্ছে এ তত্ত্ব অনুযায়ী কাম্য মূলধন কাঠামো আছে বা প্রাসঙ্গিক। আর এরা বলছে যে তত্ত্ব অনুযায়ী কাম্য মূলধন কাঠামো অপ্রাসঙ্গিক। আচ্ছা, চলকের প্রকৃতি থেকে যদি বলি, নিট আয় তত্ত্বে বলছে এক্ষেত্রে বলা হয়েছে যে ঋণের ব্যয় ও ইকুইটির ব্যয় পরস্পর স্বাধীন। আর এটাতে বলা হচ্ছে, এক্ষেত্রে বলা হয়েছে যে ঋণের ব্যয় ও ইকুইটির ব্যয় পরস্পর নির্ভরশীল। আচ্ছা, ব্যয় রেখা, এক্ষেত্রে গড় মূলধন ব্যয় রেখা নিম্নগামী হয়। আর নিট পরিচালনা আয় তত্ত্বের ক্ষেত্রে এক্ষেত্রে গড় মূলধন ব্যয় রেখা সমান্তরাল হয়। ঠিক আছে। এরপর আমরা দেখব ঝুঁকি, 4 নম্বর। এক্ষেত্রে ঋণের পরিমাণ বৃদ্ধি পেলে শেয়ার মালিকদের ঝুঁকি বৃদ্ধি পায় না বলে ধরে নেওয়া হয়। আর এই তত্ত্বে বলা হচ্ছে এক্ষেত্রে ঋণের পরিমাণ বৃদ্ধি পেলে শেয়ার মালিকদের ঝুঁকি বৃদ্ধি পায় বলে ধরে নেওয়া হয়। এরা বলছে বৃদ্ধি পায় না, আর এরা বলছে বৃদ্ধি পায়। এই হচ্ছে বেসিক পার্থক্য। মূল তত্ত্ব দেখো, নিট আয় তত্ত্বে নির্ভরশীলতার ধারণাকে মূল বিষয় হিসেবে ধরা হয়েছে, আর নিট অপারেটিং আয় তত্ত্বের নির্ভরশীলতার ধারণাকে অস্বীকার করা হয়েছে। এরা যেটাকে ধরেছে এরা সেটাকে অস্বীকার করেছে। 6, ফার্মের মূল্য নির্ধারণে ব্যবহৃত সূত্র ভি ইজ ইকুয়াল টু এস প্লাস বি, আর এখানে বলছে ভি ইজ ইকুয়াল টু ইবিআইটি ডিভাইডেড বাই কে ও। 7, শেয়ার মূল্য নির্ধারণে ব্যবহৃত সূত্র এস ইজ ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেই, আর দেওয়া বলছে এস ইজ ইকুয়াল টু বি বাই ভি বাই বি। 8, সম্পর্ক, ঋণের ব্যয় এবং সাধারণ শেয়ারের ব্যয় স্থির থাকে বলে লিভারেজ বৃদ্ধির ফলে সার্বিক মূলধন ব্যয় হ্রাস পায়। আর এপাশে বলছে এ ধারণায় লিভারেজ বৃদ্ধিতে কেই সরলৈখিকভাবে বৃদ্ধি পায়। এইটা ছিল কয়টা? এই যে আমরা 8টি পার্থক্য পেলাম। ঠিক আছে। এগুলো সব পার্ট বিতে চলে আসে, তোমাদের জন্য পার্ট সি তো আসতে পারে, তোমরা মুখস্থ করে ফেলবে এগুলো। ঠিক আছে। এরপর দেখি আমরা সনাতন তত্ত্ব, শেষ, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। লাস্ট ছিল আমাদের এটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। মূলধন কাঠামো নির্ধারণের ক্ষেত্রে এ তত্ত্বটি প্রবর্তন করেন এজরা সলোমন। এনআই তত্ত্ব এবং এনওআই তত্ত্বের কিছু কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে সনাতন তত্ত্বটি উদ্ভাবন করা হয়েছে।
তাই এ তত্ত্বকে এনআই ও এনওয়াই তত্ত্বের মধ্যবর্তী তত্ত্ব হিসেবে অভিহিত করা হয়। ঠিক আছে, এবার এর মূল বক্তব্যটা দেখি। যে পরিমাণ লেভারেজ ব্যবহার করলে ফার্মের মূল্য সর্বোচ্চ এবং সার্বিক মূলধন ব্যয় সর্বনিম্ন হয়, সেই পরিমাণ লেভারেজ ব্যবহার করে মূলধন কাঠামো গঠন করতে হবে। একটা কথা বলে নেওয়া ভালো, এই সনাতন তত্ত্বটা কিন্তু আসলে অনেক সমালোচনার সম্মুখীন হয়, কারণ এটা দুইটা তত্ত্বেরই কিছু কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এরপর দেখি সনাতন তত্ত্বের অনুমিত শর্তাবলী। 1. মূলধনের উৎস হিসেবে ফার্ম কেবল সাধারণ শেয়ার ও ঋণ মূলধন ব্যবহার করে। 2. আয়করের বিষয়টি বিবেচনায় আনা হয় না। আয়করের বিষয়টি বিবেচনায় আনা হয় না। ঠিক আছে। 3. ফার্মের অর্জিত নিট আয়ের 100% নগদ লভ্যাংশ হিসেবে প্রদান করা হয়। এরা ধরে নিয়েছে যে এখানে কোনো টাকা জমিয়ে রাখা যাবে না, যা আয় করা হবে তার 100%ই লভ্যাংশ বাবদ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে দিতে হবে। তাই বলা হয়েছে ফার্মের অর্জিত নিট আয়ের 100% নগদ লভ্যাংশ হিসেবে প্রদান করা হয়। 4. পরিচালন আয়ের হ্রাস বৃদ্ধি ঘটে না। 5. ব্যবসায়িক ঝুঁকি অপরিবর্তিত থাকে এবং মূলধন কাঠামো ও আর্থিক ঝুঁকির সাথে কোনো সম্পর্ক নেই। কি বলছে? ব্যবসায়িক ঝুঁকি অপরিবর্তিত থাকে এবং মূলধন কাঠামো ও আর্থিক ঝুঁকির সাথে কোনো সম্পর্ক নেই। 5টি পেলাম কি সনাতন তত্ত্বের অনুমিত শর্তাবলী। এরপর দেখি এ অধ্যায়ের সূত্রসমূহ। আসলে আমাদের এখন সূত্রে চলে আসতে হচ্ছে। অধ্যায়টা একটু ছোট অধ্যায়। এই সূত্রগুলো আমরা দেখব কি কি সূত্র। 1. V = S + B। 2. S = EBIT - interest / KE। 3 বলা হচ্ছে B = interest / KD। 4 বলা হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল KO = EBIT / V × 100। 5 বলা হচ্ছে KO = S/V × KE প্লাস B/V × KD। S/V আর B/V এটা কিন্তু দুটো অনুপাত, একটা হচ্ছে শেয়ার মূলধন / টোটাল মূলধন, আর একটা হচ্ছে ঋণ করা মূলধন / টোটাল মূলধন বা ফার্মের মোট মূল্য। ঠিক আছে, এবার আমরা দেখি এখানে হিয়ার KE = cost of equity, KD = cost of debt, B = amount of loan or debt, S = market value of equity shares, আর V হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে এটা ছিল ট্র্যাডিশনাল থিওরির সূত্রসমূহ। এরপরে আমরা পরের স্লাইডে গিয়ে দেখি কি অপেক্ষা করছে। প্র্যাকটিস এক্সারসাইজ 1। X trading companies earning per interest and taxes EBIT টাকা 4 লাখ। The equity capitalization rate KE is 12%. 16% interest is on a bond involving a total interest of টাকা 1,60,000. The number of shares of the company is 10,000. Required using NI approach. NI approach ব্যবহার করে অঙ্কটা করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে EBIT পেয়েছি 4 লক্ষ টাকা, KE পেলাম 12%, ইন্টারেস্টের রেট পেলাম 16%, আর আমি ইন্টারেস্টের পরিমাণ দেওয়া আছে আমার এখানে, সুদের পরিমাণটা দেওয়া আছে এখানে 1,60,000 টাকা, আর সুদের দেওয়া আছে 16%। শেয়ারের সংখ্যা 10,000। কি বের করতে বলেছে? 1 S বের করতে বলেছে, টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ারস। B বের করতে বলেছে টোটাল মার্কেট ভ্যালু অফ ডেট। V বের করতে বলেছে টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও বের করতে বলেছে। কয়টা বের করতে বলেছে? 1 2 3 4। আমরা একটা জিনিস জানি, কেও বের করতে হয় হচ্ছে NI অ্যাপ্রোচে। দেখো এখানে NI অ্যাপ্রোচ ব্যবহার করা হয়েছে, কেও বের করতে বলা হয়েছে। ঠিক আছে, আমরা তাহলে এরপরে পরের ধাপটায় যাই। আসলে আমাদের সলিউশন করতে হবে। দেখি সেই সলিউশনে কি আছে।
তারপরে একটা প্রশ্ন করা হয়েছে এখানে দেখো 5 মার্কেট প্রাইস পার শেয়ার পিও, 6 আর্নিং পার শেয়ার ইপিএস, 7 ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস, 8 পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লেভারেজ। এক এক করে করে কিন্তু 8টি রিকোয়ারমেন্ট চাওয়া হয়েছে তোমাদের কাছে। ঠিক আছে, করে ফেলি। সলিউশন রিকোয়ার্ড 1, উই নো দ্যাট মার্কেট ভ্যালু অফ শেয়ারস, প্রথমে এস বের করতে হবে, এস ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেই। এবার আমরা বসিয়ে দিয়েছি 4 লাখ মাইনাস 1,60,000 ডিভাইডেড বাই 0.1212, তাই তো? তাহলে আমরা বিয়োগ করে পেলাম 1,40,000 আর ডিভাইডেড বাই 0.12, এইটাতে পাচ্ছি আমরা 20 লক্ষ টাকা পাচ্ছি। আমার ফার্মের যে শেয়ারগুলো আছে তার মূল্য পাচ্ছি আমি কত, এখানে 20 লক্ষ টাকা। তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম পেয়ে যাচ্ছি আমি 20 লক্ষ টাকা, সরি ভ্যালু অফ শেয়ারের দাম পেয়ে যাচ্ছি আমি কত, 20 লক্ষ টাকা। তাই আমার শেয়ারের দাম হচ্ছে এখানে 20 লাখ টাকা। রিকোয়ার্ড 2, উই নো দ্যাট মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, ঋণের পরিমাণটা কিন্তু প্রশ্নে দেওয়া নেই, এবং তোমাদের সাথে এর আগেই বলে নেওয়া হয়েছিল যদি কখনো সুদের পরিমাণ এবং সুদের হার প্রশ্নে দেওয়া থাকে তাহলে তুমি সুদের পরিমাণকে সুদের হার দিয়ে ভাগ করবে, তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টে পেয়ে যাবে। কি আছে, বি ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেডি। কেডি মানে কিন্তু ইন্টারেস্ট রেট বা রেট অফ ইন্টারেস্ট। 1,60,000 ডিভাইডেড বাই 0.16, এটা পেলাম টাকা 10 লাখ। তার মানে ওই ফার্ম 10 লক্ষ টাকা ঋণ করেছে। রিকোয়ার্ড 3, উই নো দ্যাট মার্কেট ভ্যালু অফ ফার্ম ভি, আমরা তো ছোট্ট সূত্র জানতাম যে ভি ইজ ইকুয়াল টু এস প্লাস বি, তাই না? দেখো এই যে 20 লাখ আর এই যে 10 লাখ, এই দুটো যোগ করে আমি পেলাম হচ্ছে 30 লক্ষ টাকা। দেখো উত্তর পেলাম আমরা 30 লাখ টাকা। তাহলে এটা হচ্ছে এই 10 লাখ যোগ করে পেলাম এই 30 লক্ষ টাকা। নেক্সট 4, উই নো দ্যাট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও, কেও ইজ ইকুয়াল টু, আমরা সূত্র বসিয়ে দিয়ে একবারে করে দিয়েছি। ইবিআইটি এখানে ওকে ভাগ করেছি, দেখো কি দিয়ে ভাগ করেছি আমরা, 30 লক্ষ দিয়ে একসাথে গুণ করে দেখো পেয়ে গেছি 13.33%। রিকোয়ার্ড এরপরে কত আছে আমাদের, মার্কেট প্রাইস পার শেয়ার পিও, পিও ইজ ইকুয়াল টু লেখা হচ্ছে টোটাল মার্কেট ভ্যালু অফ কমন স্টক ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং। আমরা এখানে 20 লক্ষকে 10,000 দিয়ে ভাগ করে টাকা পেলাম 200 করে প্রতিটা শেয়ারের দাম। রিকোয়ার্ড এরপরে যাব হচ্ছে 6, উই নো দ্যাট, কি জানি আমরা, আর্নিংস পার শেয়ার ইপিএস এর সূত্রটা বসাই, ইপিএস ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস আউটস্ট্যান্ডিং। আমাদের শেয়ারের সংখ্যা ছিল কত মনে পড়ে কি, কতগুলো ছিল, 10,000 না, তাই তো? ইবিআইটি ছিল 4 লক্ষ টাকা আর তোমার সুদের পরিমাণ ছিল হচ্ছে 1,60,000 টাকা, তাকে ভাগ করছো তুমি 10,000 শেয়ার দিয়ে, তাহলে পাচ্ছ 2,40,000 ডিভাইডেড বাই 10,000। তুমি পেয়ে যাচ্ছ এখানে কত, পেয়ে যাচ্ছ হচ্ছে তুমি 24 টাকা। ঠিক আছে, 24 টাকা পেয়ে গেলাম আমরা। এটা কি ইপিএস। তাহলে আমি 4 করলাম, 5 করলাম, 6 করলাম। ক্লিয়ার? চেঞ্জ করব, চেঞ্জ করে দিলাম। 7, রিকোয়ার্ড, উই নো দ্যাট ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস। লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে এখানে কিন্তু ডিভিডেন্ডের কথা কোথাও বলা নেই, কিন্তু এক জায়গায় আমরা পড়েছিলাম যে কোম্পানি মনে করা হচ্ছে যে 100% ডিভিডেন্ড বাবদ প্রদান করে দিবে। তাহলে ডিপিএস এর সূত্র বসাই, ডিপিএস ইজ ইকুয়াল টু ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। যে সকল শেয়ারগুলো বসে আছে বাইরে আমাদের বিক্রি করে দেওয়া আছে জনগণের কাছে, সেই সকল শেয়ারের সংখ্যাটা এখানে বসাবো। আমরা পাচ্ছি 4 লাখ মাইনাস 1,60,000 ডিভাইডেড বাই কত, 10,000, 2,40,000 ডিভাইডেড বাই 10,000 টাকা 24। হ্যাঁ মনে পড়ছে, আমাদের ইপিএস ছিল 24 টাকা, ডিপিএস 24 টাকা। দ্যাট ইজ যা আয় করা হচ্ছে তাই ওদেরকে শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করে দেওয়া হচ্ছে, একটা টাকাও রাখা হচ্ছে না। এখানে সংরক্ষণের কোনো বিষয় নেই, বলা হচ্ছে যা আয় করা হচ্ছে তাই ডিভিডেন্ড বাবদ প্রদান করে দেওয়া হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে। নেক্সট
সাপোজ দ্যাট 100% আর্নিংস আর ডিক্লেয়ার্ড অ্যাজ ডিভিডেন্ড দিয়ে দিলাম আমরা। এরপরে 8 উই নো দ্যাট পার্সেন্টেজ অফ লেভারেজ কি টোটাল ডেপ ডিভাইডেড বাই ভ্যালু অফ দ্য ফার্ম ইন্টু 100। টোটাল ডেপ ছিল সম্ভবত 10 লক্ষ টাকা আর ভ্যালু অফ দ্য ফার্ম ছিল 30 লাখ ইন্টু 100। আমরা এটা পেলাম 33.33%, 33.33%। এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ লেভারেজ। ক্লিয়ার? এরপরে দেখি আমরা পয়েন্টটাতে কি আছে। এবার হচ্ছে এক্সারসাইজ 2 এবং এই অঙ্কে প্রথম এতে কি বলা আছে, নেট অপারেটিং ইনকাম অফ ঢাকা লিমিটেড ওয়াজ টাকা 1 লাখ, অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ওয়াজ 10% and an initial debt of টাকা 5 lakh at 6% rate of interest. Using NOI approach, find out the market value of the firm, the market value of shares, weighted average cost of capital. তাহলে এবার কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে NOI অ্যাপ্রোচ ব্যবহার করে, NOI অ্যাপ্রোচটা ব্যবহার করে আমাকে বের করতে বলা হয়েছে মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, যেটা ভি, এটাকে বলছি আমরা ভি, এটাকে বলছি আমরা এস, আর এটাকে বলছি আমরা কে ও, তাই না? কে, এটাকে বলছি ও, ব্যাস। বিতে আবার বলেছে, আবার একই জিনিস দিয়ে বলেছে, এখানেও আবার NOI অ্যাপ্রোচ ব্যবহার করতে বলেছে। আদার থিংস রিমেইনিং দ্য সেম, অন্যান্য বিষয়গুলো একই থাকবে। দ্য ডেপ্ট অফ দ্য কোম্পানি ওয়াজ চেঞ্জড ফ্রম টাকা 5 লাখ টু 7 লাখ। তাহলে উপরের অঙ্কে আমরা দেখেছিলাম যে ঢাকা লিমিটেড ওরা ওদের মূলধন কাঠামোতে দেখতে পাচ্ছি 5 লক্ষ টাকা ঋণ ছিল। এখন রেকর্ড এখানে পরবর্তীতে বিতে এসে বলছে যে ঠিক আছে 5 লক্ষ টাকা ঋণের পরিবর্তে যদি তারা 7 লক্ষ টাকা ঋণ ব্যবহার করে তাহলে কি হবে, NOI অ্যাপ্রোচ ব্যবহার করে আমাদেরকে বের করতে বলেছে। দ্য মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, দ্যাট ইজ এটাও ভি, দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ারস এটা এস, আবার দেখো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল যেটাকে বলছে কে ও। তাহলে উপরে 1 2 3 যা বের করতে বলেছে নিচের 1 2 3ও কিন্তু একই জিনিস বের করতে বলেছে। তাহলে আমরা উপরের 1 2 3 দেখলাম, নিচের 1 2 3 দেখলাম, ঠিক আছে? তাহলে উপরে 1 2 3, নিচের 1 2 3, এই যেগুলো দেখলাম এটা এখন আমরা করে ফেলি। সলিউশন, রেকর্ড a প্লাস বি, ক্যালকুলেশন টেবিল। এইবার দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা টেবিলের সাহায্য করতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। পার্টিকুলার্স ডেপ্ট দেখো এখানে বলা হয়েছে 5 লাখ, এখানে ডেপ্ট দেখানো হয়েছে 7 লাখ। এটা ছিল রেকর্ড বিতে, মনে আছে? এটা ছিল রেকর্ড 1-এ। প্রথমে আমরা ইবিআইটি দেখলাম 1 লাখ, ভাগ করলাম এটাকে কেও দ্বারা, যেহেতু এটা আমরা বলবো এখানে কোনটা অ্যাপ্রোচ করেছি, আমরা কোন মেথড ব্যবহার করেছি, এখানে ব্যবহার করেছি আমরা হচ্ছে NOI অ্যাপ্রোচটা ব্যবহার করেছি, তাই না? ইউজিং NOI অ্যাপ্রোচ। তাহলে আমাদের NOI অ্যাপ্রোচে কি কনসেপ্টটা ছিল যে ইবিআইটিকে কেও দিয়ে সরাসরি ভাগ করতে হবে। তাহলে কেও দিয়ে ভাগ করলাম, পেলাম হচ্ছে ভি, এটাও 10 লাখ, এটাও 10 লাখ। ভি থেকে এখন আমাকে বিয়োগ করতে হবে বি, বি মানে ঋণের পরিমাণ। দেখো এই প্রথমটাই ঋণ ছিল 5 লাখ, দ্বিতীয়টা ছিল 7 লাখ। আমরা এখান থেকে 5 লাখ বিয়োগ করেছি, এখান থেকে 7 লাখ বিয়োগ করেছি। তাহলে রিকোয়ার্ড এ পেয়ে গেলাম। দেখো এটা হচ্ছে আমার রিকোয়ার্ড এ, এইটা হচ্ছে আমার রিকোয়ার্ড বি, আর এটা হচ্ছে আমার রিকোয়ার্ড সি। আচ্ছা, তাহলে আমরা এখানে রিকোয়ার্ড এতে পেলাম 10 লাখ 10 লাখ, বি বিয়োগ করে রিকোয়ার্ড বিতে পেলাম হচ্ছে এটা 5 লাখ, এটা 3 লাখ। আমরা কিন্তু ইচ্ছা করলে এখানেও এটাকে ক্লোজ করে দিতে পারি, এই রিকোয়ারমেন্টে এখানেও আমরা ক্লোজ করে দিতে পারি, কিন্তু অন্যগুলো করছি না। এবার রিকোয়ার্ড 3-এ বের করতে বলছে, কি বের করতে বলেছে আমাদেরকে, কেও ইজ ইকুয়াল টু হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই এস, তাই তো, ইন্টু 100। তাহলে আমরা কেওটা বের করে ফেললাম, কেওটা বের করতে বলেছে আমাদেরকে, কেওটা বের করি আমরা এখানে। তাহলে দেখো এখানে পেয়ে গেলাম কত, এটা পেলাম হচ্ছে ওই যে 1 লক্ষ মাইনাস 30,000 ডিভাইডেড বাই 5 লাখ ইন্টু 100, এটা পেলাম 1 লক্ষ মাইনাস 42,000। 42,000 কোথা থেকে পেলাম মনে পড়ে কি, এই টাকার উপর 6% সুদের হার ছিল, এই টাকার উপর 6% সুদ কেটেছি আমরা। 5 লাখের উপর 6% সুদ কেটেছি, আর 7 লাখের উপর 6% সুদ কেটেছি। এইটাকে ভাগ করলাম হচ্ছে 5 লাখ দিয়ে, এটাকে ভাগ করলাম হচ্ছে 3 লাখ দিয়ে। টোটালি উত্তর পেলাম এটা হচ্ছে 19.30%, আর এটা হচ্ছে 14%। কোনো সমস্যা?
আশা করছি তেমন কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এক্সারসাইজ 3, বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড হ্যাজ ৬৮,২০০ অফ কমন স্টক আউটস্ট্যান্ডিং। বি এমপ্লয়িজ টাকা ৫৫,৮০,০০০ অফ ডেপ্ট ক্যাপিটাল ক্যারিং 10% ইন্টারেস্ট চার্জ। The overall cost of capital is 12.50%. Its net operating income EBIT টাকা ১৫,৫০,০০০ in the year 2019 using NY approach. Find out 1. Total market value of the firm, total market value of shares, capital market price per share, earnings per share, equity capitalization rate, degree of financial leverage, percentage of financial leverage, dividend per share, তাই তো। আর হচ্ছে ভ্যালিডিটি অফ WSCC, অর্থাৎ WSCC যেটা ওখানে দেওয়া আছে সেটার সাথে যদি মিল আছে কিনা সেটাকে প্রমাণ করে দেখাতে হবে। ভ্যালিডিটি অফ WSCC, তাহলে আমাদেরকে কয়টা? 9টা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে। শুরু করি। সলিউশন। রিকোয়ার্ড 1, উই নো দ্যাট মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ভি ইজ ইকুয়াল টু, আমরা এখানে বের করে ফেলছি, ভি ইজ ইকুয়াল টু EBIT বাই কিউ। এটা দিয়ে আমরা করলাম, পেলাম হচ্ছে 1,24,00,000 টাকা ভি। রিকোয়ার্ড 2 আমরা বের করছি এস। আমরা এখানে 1,24,00,000 টাকা থেকে 55,80,000 টাকা বিয়োগ করেছি, বিয়োগ করে পেয়েছি 68,20,000 টাকা। রিকোয়ার্ড 3, মার্কেট প্রাইস পার শেয়ার পিও। তার মানে আমি যদি এখন এসকে যদি শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো পিও, টোটাল মার্কেট ভ্যালু অফ কমন স্টক ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তাহলে এটা হচ্ছে 68,20,000 ডিভাইডেড বাই 68,200 টাকা 100। এটা হচ্ছে এক একটা শেয়ারের বাজার মূল্য। 1, 2, 3 শেষ। এরপর এটা যাই। এরপর এটা রিকোয়ার্ড 4, উই নো দ্যাট কি দিয়ে আছে, আর্নিং পার শেয়ার EPS ইজ ইকুয়াল টু, এখানে বসিয়ে দিয়েছি আমরা আর্নিং পার শেয়ার EPS ইজ ইকুয়াল টু হচ্ছে, দেখো সূত্র বসিয়েছি, এরপর টাকাগুলো বসিয়ে দিয়েছি, তারপর আমরা এখান থেকে পেয়েছি কত, 14 টাকা 55 পেলাম আর্নিংস পার শেয়ার। 5 দেখো কি পেয়েছি, উই নো দ্যাট কস্ট অফ ইকুইটি, এটা কেই বের করতে বলেছে, আমরা এটা করলাম, এখানে করে দেখলাম এখানে কি পেলাম, এইটা পেয়ে গেছি আমরা। ওকে, এরপর দেখি আমাদের রিকোয়ার্ড 6-এ কি বের করতে হচ্ছে, ডিগ্রি অফ ফিনান্সিয়াল লেভারেজ DFL। আমরা DFL এর সূত্র বলে বসিয়েছি, ডেপ্ট ক্যাপিটাল ডিভাইডেড বাই ভ্যালু অফ দ্য ফার্ম। এটা করে পেলাম হচ্ছে 0.45 টাইমস। ফার্স্ট ইয়ার লেভারেজ করেছিল, সেখানে মনে আছে তো, DFL DTL DCL করেছিল, ওখানে সব টাইমস লিখেছিলে সেটা। এরপর দেখি আমরা 7, পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লেভারেজ, ডেপ্ট ক্যাপিটাল ডিভাইডেড বাই ভ্যালু অফ দ্য ফার্ম ইন্টু 100। এইটা 55,80,000 ডিভাইডেড বাই 1,24,00,000 ইন্টু 100 পেলাম 45%। রিকর্ড 8, উই নো দ্যাট ডিভিডেন্ড পার শেয়ার DPS বের করতে হবে। DPS এর সূত্র আমরা লিখেছি ওখানে, EBIT মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার। তাহলে 15,50,000 মাইনাস 5,58,000 ডিভাইডেড বাই 68,200, 9,92,000 ডিভাইডেড বাই 68,200 পেলাম হচ্ছে 14 টাকা 55 পয়সা। এটা হচ্ছে আমার DPS। নোট, সাপোজ দ্যাট 100% আর্নিং আর ডিক্লেয়ার্ড অ্যাজ ডিভিডেন্ড। একদম 100% তুমি যেটা করেছিলে, ডিভিডেন্ড আয় করেছিলে, সম্পূর্ণটাকে তুমি লভ্যাংশবোধ ঘোষণা করেছো, এটা ধরে নিয়েছে। 9, রিকোয়ার্ড 9, ভ্যালিডিটি অফ কেও। আচ্ছা, এবার কেও সূত্র দেখি আমরা। কেও সূত্রে কি লেখা হচ্ছে, কেও ইজ ইকুয়াল টু S বাই বি ইন্টু KE প্লাস B বাই বি ইন্টু KD। বসিয়ে দিই আমরা। দেখো আমরা এখানে এস এর মান ছিল কত, 55,80,000, এর আগে একটা ডলার চিহ্ন, আর ডিভাইডেড বাই হচ্ছে তোমার কত, আমরা তাহলে এখানে লিখেছি 55,80,000।
এটা কিছু না, আমাদের এখানে হচ্ছে 55,80,000 ডিভাইডেড বাই কত ছিল এখানে 1,24,00,000 ইন্টু 0.10% প্লাস 68,20,000 ডিভাইডেড বাই হচ্ছে 1,24,00,000 ইন্টু এই যেটা আমরা পেয়েছিলাম কেজি। এরপরে করে দেখলাম আমরা এটা থেকে পাই 0.45 ইন্টু 0.1 প্লাস 0.55 ইন্টু 0.1455, এটা করে পাচ্ছি 0.045 প্লাস 0.0800। এই দুইটাকে আমরা যোগ করলাম, করে পেলাম 0.1250। এবার এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে পাবো আমি 12.50%, দ্যাট ইজ 12.50%। এইটা আমার একটা উত্তর হলো। দেখো উত্তরগুলো, এই একটা উত্তর পেলাম আর এই একটা উত্তর পেলাম, আমরা উত্তরগুলো সব এখানে পেয়ে গেছি। এইটা ছিল আমার 9টা রিকোয়ারমেন্টের একটা অঙ্ক, বড় টাইপের একটা অঙ্ক। ভয় পাওয়ার কিছু নেই, সবই সহজ ছিল। এইগুলো পরীক্ষাতে আসে, পার্ট বিতে সিতে দুইটাতে আসতে পারে। নেক্সট, এবার দেখো একটা বলা হচ্ছে এক্সারসাইজ 4, সান ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ এ টোটাল ক্যাপিটালাইজেশন অফ টাকা 10 লক্ষ অ্যান্ড ইট নর্মালি আর্ন টাকা 1 লাখ। এখানে বলা হচ্ছে বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। The financial manager of the company firm wants to take a decision regarding the capital structure. After study of the capital market, he gathers the following data. কি কি ডেটা লক্ষ্য করো, কি কি ডেটা। ইকুইটি, যেটাকে আমরা এস বলছি, ভালো করে দেখো, এটা এস, এইটা হচ্ছে ডেপ্ট বি, এইটা হচ্ছে ভি, মানে এই দুইটাকে যোগ করে আমরা পাবো হচ্ছে এই ভি। আর দেওয়া আছে কেডি, দেওয়া আছে কেই। প্রথমটা দেওয়া আছে 10 লক্ষ। যখন এস এর পরিমাণ 10 লক্ষ, যখন শেয়ার বিক্রি করে 10 লক্ষ টাকা আয় করেছো, তখন তোমার কোনো রকম ঋণ নেই, তখন টোটাল ভ্যালু হচ্ছে 10 লাখ। এই জন্য কোনো কেডি নেই, কেই পরিমাণ দেওয়া আছে 10%। এবার দেখো, যখন তুমি শেয়ার বিক্রি করে পেয়েছো 9 লাখ, ঋণ করেছো 1 লাখ, মোট মিলে 10 লাখ। শেয়ার বিক্রি করে 8 লাখ, ঋণ করেছো 2 লাখ, মোট মিলে 10 লাখ। শেয়ার বিক্রি করেছো 7 লাখ টাকার, ঋণ করেছো 3 লক্ষ টাকার, মোট মিলে 10 লাখ। আবার 6 লক্ষ 4 লক্ষ ইজ ইকুয়াল টু 10 লাখ, 5 লাখ 5 লাখ ইজ ইকুয়াল টু 10 লাখ, 4 লাখ যোগ 6 লাখ ইজ ইকুয়াল টু 10 লাখ, 3 লক্ষ যোগ 7 লক্ষ ইজ ইকুয়াল টু 10 লাখ। অর্থাৎ তোমার এখানে এস এর পরিমাণটাও দেওয়া আছে, এখানে বির পরিমাণটাও দেওয়া আছে, এই দুটো যোগ করে তুমি পেলে ভি। আর প্রত্যেকটা এখানে তোমার কেডি দেওয়া আছে, কেই দেওয়া আছে। ঠিক আছে, আমরা সম্ভবত আমাদের অঙ্কের শেষের দিকে চলে এসেছি, অনেকগুলো অঙ্ক করলাম। তো এবার একটু দেখি কি করতে বলছে। হোয়াট অ্যামাউন্ট অফ ডেপ্ট শুড বি এমপ্লয়েড বাই দ্য ফার্ম ইফ দ্য ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ইজ ইউজড অথবা অ্যাপ্রোচ ইন হেল্ড ভ্যালিড। একই কথা, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ব্যবহার করলে আমাদের বলেছে যে আসলে আমাদের কোনটার জন্য, এর ভিতরে যে এতগুলো স্ট্রাকচার 1 2 3 4 5 6 7 8টা স্ট্রাকচার দেওয়া আছে, এই 8টার মধ্যে কোন স্ট্রাকচারটি ব্যবহার করলে, অর্থাৎ ইকুইটি এবং ডেপ্ট ব্যবহার করলে ফার্মের জন্য খুবই সুবিধাজনক হবে, অর্থাৎ কাম্য মূলধন কাঠামো গঠন করতে পারবে। ঠিক আছে, সলিউশনটাই যাই আমরা। নেক্সট, এবার সলিউশনে দেখো কি করতে হচ্ছে। অ্যাজ পার দ্য ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, optimum capital structure exists when the weighted average cost of capital is minimum। যেখানে বলা হচ্ছে weighted average cost of capital minimum, সেটাই হচ্ছে তোমার জন্য optimum capital structure। The weighted average cost of capital calculation at book value weights are given below। ঠিক আছে, তাহলে তোমাকে এইটা যখন করতে হবে তখন ওয়েট বের করতে হবে। সেই ওয়েটটা কি একটু দেখি আমরা এখানে। কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল কেও ইজ ইকুয়াল টু, এটাকেই কিন্তু আমরা বলা হচ্ছে ডাব্লিউএসসিসি, এটাকেই বলা হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটাকেই বলছি কম্পোজিট কস্ট অফ ক্যাপিটাল। আমরা এখানে কিন্তু ডাব্লিউএসসিসি হিসেবেও লিখতে পারতাম, যে এটা হচ্ছে ডাব্লিউ এ, একই কথা, সি সি, এইটাতেও আমরা দেখাইতে পারতাম ইজ ইকুয়াল টু, এই দেখো সেই সূত্র একটু আগে করলে তুমি যে সূত্রটা সেটাই বসিয়েছো এখানে। এই দেখো, তাহলে এস বাই ভি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, এস বাই ভি পরিবর্তে বলতে পারি কে ডাব্লিউ ই, আর কে ই তো দেওয়া আছে। বি বাই ভি ইজ ইকুয়াল টু বলতে পারি কে ডাব্লিউ ডি, আর কে ইটা দেওয়া আছে। আবার বলি, এস বাই ভি কে বলছি আমরা ডাব্লিউ ই, আর বি বাই ভি কে বলছি আমরা ডাব্লিউ ডি। ঠিক আছে, ক্যালকুলেশন টেবিল দেখো কত বড় একটা ক্যালকুলেশন টেবিল। সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 7 8,
আচ্ছা ডাব্লিউ কি এস বাই ভি, মনে পড়ে কি প্রথমবার এস ছিল 10 লাখ, ভিও ছিল 10 লাখ, তাহলে 10 লাখ ভাগ 10 লাখ ইজিক্যাল টু হচ্ছে 1। তারপর এটা ছিল 9 লাখ ভাগ 10 লাখ ইজিক্যাল টু 0.9। এরপর এটা ছিল 8 লাখ ভাগ 10 লাখ, পাচ্ছি হচ্ছে 0.8। 7 লাখ ভাগ 10 লাখ 0.7। 6 লাখ ভাগ 10 লাখ ইজিক্যাল টু 0.6। 5 লাখ ভাগ 10 লাখ ইজিক্যাল টু ছিল 0.5। তুমি এখন প্রশ্ন করতে পারো স্যার আপনি এগুলো কোথায় পাচ্ছেন? আমার সূত্রে দেখো লেখা আছে এস বাই ভি, এসটা এর আগেই দেওয়া ছিল, ভিটাও দেওয়া ছিল, তথ্য তো আমি ওখান থেকে নিচ্ছি। তাহলে প্রথমে পেলাম 1.00, তাই পেলাম 0.9, 0.8, 0.7, 0.6, 0.5, 0.4, 0.3। কেইটা প্রশ্নে দেওয়া ছিল একদম স্ট্রেট, কেইটা প্রশ্ন থেকে আমি তুলে দিয়েছি এখানে, একদম এই প্রশ্ন থেকে তুলে দিয়েছি। এরপর 3 নম্বরে কি করছি, 1 গুণ 2, এই 1 আর এই 2কে আমি গুণ করেছি। গুণ করে প্রথমটায় পেলাম 0.1000, তারপরে পেলাম 0.0945, তারপরে পেলাম 0.0880, তারপরে পেলাম 0.0812, তারপরে পেলাম 0.0744, তারপরে পেলাম 0.0675, তারপরে পেলাম 0.0640, তারপরে পেলাম 0.0600। এরপর দেখো এখানে লিখেছি আমরা WD ইকুয়াল টু 1 মাইনাস WE। ভেরি গুড। তাহলে 1 থেকে 1 যদি বাদ যায় তাহলে থেকে 0। 1 থেকে যদি 0.9 বাদ যায় পাই আমরা 0.1। 1 থেকে যদি 0.8 বাদ যায় পাই হচ্ছে 0.2। 1 থেকে যদি 0.7 বাদ যায় তাহলে পাই হচ্ছে 0.3। তারপর আবার বলছি 1 থেকে যদি 0.6 বাদ যায় তাই পাই হচ্ছে 0.4। 1 থেকে যদি 0.5 বাদ যায় তাহলে পাই হচ্ছে 0.5। 1 থেকে যদি 0.4 বাদ যায় তাহলে পাই হচ্ছে 0.6। 1 থেকে যদি 0.3 বাদ যায় তাহলে পাই হচ্ছে আমরা 0.7। কেডিটা প্রশ্ন থেকে নিয়ে নিয়েছি, সরাসরি কেডিটাও প্রশ্ন থেকে আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, প্রশ্ন থেকে নিয়ে নিয়েছি আমরা, আর এটা করলাম। এরপর দেখো আমরা কি করেছি, আমরা বের করেছি, তাহলে এখানে কি পেলাম, এই হচ্ছে আমার ডাব্লিউডি, এই হচ্ছে আমার কেডি। এখন এই দুটোকে গুণ করতে হবে আমাকে। দেখো 4 গুণ 5, 4 গুণ 5, এই 4 নম্বর ঘর গুণ এই 5 নম্বর ঘর গুণ করে আমরা এই ফিগারটা পেয়ে গেলাম। ঠিক আছে, প্রথমটা 0, তারপরে ছিল 0.0040, তারপরে ছিল 0.0080, তারপরে ছিল 0.0135, তারপরে ছিল 0.0200, তারপরে ছিল 0.0275, নেক্সট ছিল 0.0360, তারপরে ছিল 0.0560। শেষ কাজটা কি, শেষ কাজটা হচ্ছে আমাদেরকে এই জিনিসটা, এইটা এবং এইটাকে যোগ করে 100 দিয়ে গুণ করতে হবে। করলাম, যোগ করে প্রথমবার পেলাম 0.10 গুণ 100 ইকুয়াল টু 10%। তারপর এটা করে যেটা পেয়েছি সেটা পেলাম হচ্ছে 9.85%, তারপর এটা পেলাম হচ্ছে 9.60%, তারপর পেলাম 9.47%, তারপর এটা পেলাম 9.44%, তারপরে পেলাম 9.50%, তারপরে পেলাম 10.00%, তারপরে পেলাম 11.60%। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? অনেক কথা বললাম আমি, হয়তো তোমরা বুঝেছো কিনা জানি না, তোমাদের বুঝতে হবে। খুবই সহজ অঙ্কটা ছিল, জাস্ট ছকটা একটু বড় করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এবং এইভাবে করলে তুমি যদি একটু মনে রাখতে পারো, ছকটা যদি একটু মনে রাখতে পারো, তাহলে এইভাবে তুমি অঙ্কটা যদি করো খুব সহজে তোমার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কিন্তু আরেকটা জিনিস বাদ আছে, বলেছে যে আসলে আমরা কোনটাকে গ্রহণ করব, তাই না? দেখি কমেন্টটা কি বলছে। দ্য ফার্ম শুড এমপ্লয় ডেপ্ট অফ টাকা 4 লাখ as the WSCC of capital in minimum at the level of debt। বলেছে যদি তুমি 4 লাখ ঋণের পরিমাণটা যদি তুমি 4 লক্ষ টাকা রাখো আর 6 লক্ষ টাকা তুমি যদি সাধারণ শেয়ার বিক্রয় করে সংগ্রহ করো, তাহলে তুমি যে ব্যয়ের মিক্সটা পাবে, WSCC পাবে অথবা কেওটা পাবে, সেটা সর্বনিম্ন হবে। দেখো আমরা এখানে এটাকে রেড কালার দিয়ে দেখিয়ে দিয়েছি, আমি আবার বক্স করে দেখিয়ে দিলাম। এইটাই হচ্ছে আমার উত্তর। আমাকে বলা হয়েছিল যে বের করেন কত পার্সেন্ট ডেপ্টে ব্যবহার করতে হবে অথবা কত টাকা ডেপ্ট ব্যবহার করতে হবে। তাহলে আমরা সাধারণ শেয়ার ব্যবহার করব 6 লক্ষ টাকা আর ঋণ করা মূলধন ব্যবহার করব 4 লক্ষ টাকা। তাহলেই
আমার ওই ক্যাপিটাল স্ট্রাকচারটা হবে কাম্য ক্যাপিটাল স্ট্রাকচার বা কাম্য মূলধন কাঠামো হবে, অর্থাৎ আমার ফার্মের ব্যয় সর্বনিম্ন হবে এবং ফার্মের ভ্যালুটা সর্বোচ্চ হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অনেক কথা বললাম, এটাই ছিল সম্ভবত লেকচারের শেষ স্লাইড। ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আরেকবারও ধৈর্য সহকারে এই লেকচারটা দেখার জন্য। এবং আরও কিছু কথা বলি, আমরা পরবর্তীতে আরও অনেক লেকচার তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করছি তোমরা সেই লেকচারগুলো দেখবে এবং সেখান থেকে উপকৃত হবে। আমাদের এই পরিশ্রম সার্থক হবে যদি আমাদের লেকচার থেকে তোমাদের সামান্যতম উপকার হয়। ঠিক আছে, তাহলে তোমরা এই লেকচারগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে, বই কিনবে, বই পড়বে এবং বেশি বেশি অঙ্ক করবে। করোনাকালের এই দিনে তোমরা আসলে সকলেই খুব ভালো থাকবে। সবাইকেই ভালো থাকতে হবে, নিজের জন্য ভালো থাকতে হবে, দেশের জন্য, সমাজের জন্য, সবার জন্যই ভালো থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে আর বেশি বেশি পড়াশুনো করবে। পরবর্তী লেকচার দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তত সময় ভালো থেকো। গুড বাই, আজ এ পর্যন্তই।